আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ঢাকা সহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা। মালয়েশিয়াগামী 30,000 কর্মীর স্বপ্নভঙ্গ। পরিবর্তন আনতে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে গয়েশ্বর। ভয় দেখিয়ে সংখ্যালঘুদের জমি কিনে নেন বেনজির আহমেদ। ভূমধ্য সাগর দিয়ে ইউরোপ যাওয়ার তালিকায় শীর্ষে বাংলাদেশ। বন্যা পরিস্থিতি, সিলেটে 6.5 লাখ মানুষ পানিবন্দী। দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে, স্বাস্থ্যমন্ত্রী। আনার হত্যায় অন্যতম সন্দেহভাজন সিএম নেপালে আটক। এইচএসসি পরীক্ষা পেছানোর বিজ্ঞপ্তিটি ভুয়া, ঢাকা শিক্ষা বোর্ড। প্রেমিকের নাম ঠিকানা লিখে ট্রেনের নিচে ঝাঁপ দিল কলেজ ছাত্রী। প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা কংগ্রেস সভাপতির। এবং ইউরোপে চিকুনগুনিয়ার প্রথম টিকার অনুমোদন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ শনিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে আজও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে, তবে রাতের তাপমাত্রা অনেকটাই অপরিবর্তিত থাকতে পারে। ভিসা পেয়েও বিমানের টিকিট সহ নানা জটিলতায় প্রায় 30,000 বাংলাদেশি প্রবাসী মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি। গতকাল বৃহস্পতিবার কলিং ভিসায় ঢাকা থেকে সর্বশেষ ফ্লাইটে ছেড়ে যায়। দেশটির সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গতকালই দেশটিতে কর্মীদের যাওয়ার শেষ সুযোগ ছিল। এদিকে শুক্রবার রাতে কুয়ালালামপুর বিমানবন্দর পরিদর্শন করেছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শামীম আহসান। এ সময় রাষ্ট্রদূত বলেন, যারা ভিসা পেয়ে মালয়েশিয়ায় আসতে পারেনি তাদের নিয়ে আসার ব্যাপারে হাই কমিশনের পক্ষ থেকে চেষ্টা অব্যাহত থাকবে, যেন তাদের দ্রুত নিয়ে আসা যায়। তিনি আরো বলেন, 5,27,000-এর বেশি ডিমান্ড লেটার সত্যায়ন করেছে। এ পর্যন্ত 4,72,000-এর বেশি কর্মী মালয়েশিয়াতে এসেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা প্রসঙ্গে টেনে তিনি ছাত্রদেরকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। গতকাল শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দলটির প্রতিষ্ঠার সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। গোপালগঞ্জ সদর উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছ থেকে জোর করে জমি কিনে সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্ক প্রতিষ্ঠা করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যরা। পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি কেনা হয়েছে। এসব জমির প্রায় সবই ছিল হিন্দু সম্প্রদায়ের। তারা বলছেন, জমি বিক্রি ছাড়া তাদের কোনো উপায় ছিল না। ভয় দেখিয়ে, জোর করে এবং নানা কৌশলে তাদের কাছ থেকে জমিগুলো কেনা হয়েছে। গোপালগঞ্জ ও মাদারীপুরে গিয়ে জমি বিক্রি করা হিন্দু পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের জমি কিনতে এক পুলিশ কর্মকর্তাকে নিয়োজিত রেখেছিলেন বেনজির আহমেদ। বেনজির পরিবারের রিসোর্টের নির্মাণ কাজের তদারক করতেন পুলিশ ও র্যাবের কিছু সদস্য। তাদের দিয়ে তরমুজ চাষ সহ কৃষিকাজও করানো হয়েছে। মাঠ পর্যায়ের একজন পুলিশ কর্মকর্তা বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে কিছু করার থাকে না। থামছেই না সাগর পথে ইউরোপে মানব পাচার। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর তালিকায় শীর্ষে বাংলাদেশ। চলতি ক্যালেন্ডারের প্রথম 4 মাসে এই ঝুঁকিপূর্ণ পথে যত মানুষ ইউরোপ ঢুকেছে তার 21% বাংলাদেশী। আর অবৈধ পথে ইউরোপ পাড়ি দিতে গিয়ে মৃত্যুর তালিকার 12 ভাগ। গত 5 বছরে শুধু মাদারীপুরে মানব পাচারের মামলা হয় 247টি, যার আসামি 1,252 জন। যদিও আটক মাত্র 164 জন, তবে সাজা হয়নি একজনেরও। ছেলে তার স্বপ্ন দেখেছিল অনেক, তবে ভূমধ্যসাগর দুঃস্বপ্ন হয়ে মায়ের চোখে দুঃখ ছেটে দিল। হাজারবার মানা করেছিলেন মা, কিছু সন্তানও নাছোড়বান্দা। অবশেষে একমাত্র আবাদি জমি বেচে জোগাড় করেছিলেন ইউরোপ যাবার টাকা।
যদিও অবৈধ আর বিপদসংকুল পথটুকু পাড়ি দেওয়া হয়নি, অথই সাগরে মৃত্যু হয় মামুন শেখের। পাহাড়ি ঢল, বৃষ্টিপাত ও নদ নদীর পানি কমায় সিলেটের ৮টি উপজেলায় শুক্রবার বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সিলেটের নগরে গত বৃহস্পতিবার রাত থেকে পানি ঢুকছে, এতে পানিবন্দী হয়েছে কয়েক হাজার মানুষ। আর উপজেলাগুলোতে বন্যায় পানিবন্দী মানুষের সংখ্যা প্রায় ৬.৫ লাখ। এদিকে হবিগঞ্জের বাহুবলে গতকাল সকালে ভারী বর্ষণে ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে করাঙ্গি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। সিলেট নগরের তালতলা, মেন্দিবাগ, মাসিমপুর, তেররতন, যতরপুর, শাহজালাল উপশহর সহ বিভিন্ন এলাকা এবং সিলেটের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে জলমগ্ন হয়ে পড়েছে। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় মানুষ ভোগান্তিতে পড়েছে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল হওয়ায় দেশে রাতকানা রোগ প্রায় নির্মূল হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শনিবার সকালে রাজধানীর মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের জাতীয় বিভাগ এ প্লাস ক্যাম্পেইন 2024-এর উদ্বোধন করে তিনি একথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, অন্ধত্ব রোধে ভিটামিন এ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে শিশুর পুষ্টি বৃদ্ধি ও স্বাভাবিক বৃদ্ধি বাড়ে। এছাড়াও রাতকানা রোগ, হাম, ডায়রিয়া ও নিউমোনিয়ার মতো রোগ কমাতেও সাহায্য করে। এ সময় অভিভাবকদের স্থানীয় স্বাস্থ্য সেবা কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান মন্ত্রী। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম সন্দেহভাজন মোহাম্মদ সিয়াম হোসেনকে নেপালে আটক করা হয়েছে। বৃহস্পতিবার নেপাল পুলিশ তাকে আটক করেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্র। আটক সিয়াম এমপি আজিমের লাশ গুমে জড়িত বলে ধারণা করা হচ্ছে। তার বাড়ি ভোলার বোরহান উদ্দিন উপজেলায়। তিনি আখতারুজ্জামান শাহিনের সহকারী হিসেবে কাজ করতেন বলে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র থেকে জানা গেছে। এদিকে সিএমকে দেশে ফিরিয়ে আনার জন্য এর মধ্যেই বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে যোগাযোগ শুরু হয়েছে। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে জানিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা পুলিশের পরীক্ষার সময় পেছানো নিয়ে ছড়িয়ে পড়া বিজ্ঞপ্তিটি ভুয়া। সরকারি ছুটির দিন শনিবার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে 2024 সালের এইচএসসি পরীক্ষা শুরুর তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিটি ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয়। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুসারে আগামী 30 জুন থেকে এইচএসসি পরীক্ষা 2024 যথারীতি অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। কুমিল্লার বুড়িচংয়ের রেল লাইনের পাশ থেকে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাত 1:30টার দিকে ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের পাশ থেকে প্রেমিকের ফোন নাম্বার, ঠিকানা, জন্ম নিবন্ধনের কাগজপত্র ও কলেজের আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ময়নাতদন্ত শেষে ওই ছাত্রীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। মারা যাওয়া কলেজ ছাত্রীর নাম জান্নাত আক্তার। সে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নিমবাড়ি গ্রামের আলমগীর হোসেনের মেয়ে এবং চারগাছ নুরুল ইসলাম ভূঁইয়া ডিগ্রি কলেজের মানবিক শাখার ছাত্রী বলে জানা গেছে। সপ্তম ধাপের ভোট গ্রহণের মধ্য দিয়ে শনিবারই শেষ হতে যাচ্ছে ভারতের লোকসভা নির্বাচন। এদিন বিকেলে দিল্লিতে বৈঠকে বসবে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর ইন্ডিয়া জোট। কথা ছিল এই বৈঠকেই ক্ষমতায় এলে কে হবেন প্রধানমন্ত্রী তা নিয়ে আলোচনা করবে দলগুলো। তবে এর আগেই প্রধানমন্ত্রীর মুখ হিসেবে রাহুল গান্ধীর নাম ঘোষণা করেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এনডিটিভি সহ ভারতীয় একাধিক গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার বিকালে একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী হিসেবে নিজের পছন্দের কথা জানান খাড়গে। ব্যক্তিগতভাবে তিনি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য নেতা মনে করেন। মশা থেকে জন্মানো চিকুনগুনিয়া রোগের বিরুদ্ধে ইউরোপ মহাদেশে প্রথম টিকার অনুমোদন দিয়েছে ইউরোপের ওষুধ পর্যবেক্ষণকারী সংস্থা। সেই সঙ্গে জলবায়ু পরিবর্তন এই রোগের বিস্তারকে বাড়িয়ে তুলতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। শুক্রবার ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি এ টিকার অনুমোদন দেয়। চিকুনগুনিয়াকে চিক জ্বরও বলা হয়ে থাকে। এটি ডেঙ্গু বা জিকার মতোই একটি অসুখ। রোগটি উচ্চ জ্বর ও গুরুতর জয়েন্টে ব্যথার কারণ হয়, যা প্রায়শই দুর্বল করে এবং কালের ব্যবধানে পরিবর্তিত হয়। ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, জয়েন্ট ফুলে যাওয়া, পেশিতে ব্যথা, মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ও ফুসকুড়িও লক্ষণগুলির মধ্যে রয়েছে। ইউরোপীয় কমিশনের টিকা ব্যবহারের অনুমতি দেওয়ার আগে শেষ পদক্ষেপ হিসেবে ইএমএ বিপণনের অনুমোদন দিয়েছে।
আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।